গাইস, ঠাকুর যেন না করে, বাট আজকে যদি তুমি কোনো বিপদে বা কোনো একটা জীবন মরণ পরিস্থিতিতে পড়ে যাও, সবার প্রথমে তুমি কাকে ফোন করবে? বাবা মা, তাই তো? কারণ তুমি জানো যে তারা যতই মারুক, যতই বকুক, দিনের শেষে তারাই আবার তোমাকে কাছে টেনে নেয়। বাট কী হবে যদি সেই বাবা মাই যে তোমাকে ভালোবাসে সেই তোমাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়? হ্যাঁ, হয়তো শুনতে একটু অবাক লাগবে, বাট আজকের যে স্টোরিটা আমাদেরকে শেয়ার করেছে তার সাথেও কিছুটা এমনই হয়েছে বা এখন হচ্ছে। অ্যান্ড গাইস, আমি যখন প্রথমবার এই স্টোরিটা শুনি তখন আমার মাথায় একটা কথাই এসছে, এরা বা আমার যোগ্য না। হয়তো ছোটো মুখে আমি বড় কথা বলে দিলাম, বাট তুমি যখন এই স্টোরিটা পুরো শুনবে আই থিঙ্ক তোমারও পুরো সেম কথাই মনে আসবে। সো ভাই, বেশি টাইম না ওয়েস্ট করে ঘটনাটা কি চলো জানা যাক। হাই দাদা, আমার নাম হচ্ছে কৃতি, আর আমি এখন কলকাতার মেডিকেল কলেজ থেকে নিটের জন্য প্রিপারেশন করছি। দাদা, আমি এটা প্রথমবার কোনো চ্যানেলে বা তোমাকে আমি স্টোরিটা শেয়ার করছি, সো প্লিজ কোনো ভুল ত্রুটি হলে একটু মার্জনা করো আমাকে। তো এইসব ঘটনা আমার সাথে শুরু হয় আসছে প্রায় 5 বছর আগে। দাদা, আগে থেকে বলে রাখা ভালো, আমাদের ফ্যামিলিতে শুধু আমার মা বাদে প্রায় সবাই প্রফেশনে ডাক্তার, এবং ছোটোবেলা থেকে এই ডাক্তারি পরিবেশে বড় হওয়ার ফলে আমার একটা ইচ্ছা থেকে যায় যে আমি বড় একটা ডাক্তার হব। এবং বাড়িতে সবাই যেহেতু ডাক্তার, তাই কেউই এসব সুপার ন্যাচারাল, প্যারানর্মাল বা ভুতুড়ে এইসব জিনিসটাকে আগাগোড়া কেউই বিশ্বাস করতো না। নাই বা করতাম আমি, যতক্ষণ না পর্যন্ত আমার সাথেই এই ঘটনাটা ঘটে। তো একদিন রাতের বেলা আমি আর আমার বন্ধুরা ডিসাইড করি যে নিউ ইয়ার উপলক্ষে চলো সবাই মিলে একটা নাইট আউট করে আসি। আমাদের প্ল্যান ছিল আমরা সারা রাত কলকাতা ঘুরবো, পার্টি করব, মজা করব, আবার সকালবেলা যে যার মতো বাড়ি চলে আসবো। এখন দাদা, আমার একটা ছোট্ট অভ্যেস আছে যে আমি যখনই কোথাও বেরোতাম আমি গায়ে প্রচুর আতর মেখে বেরোতাম, যেটা হয়তো সেদিন আমার একদম করা উচিত হয়নি। কারণ দাদা, এই দিনের পর থেকে আমার লাইফ পুরো জিন্দা লাশের মতো হয়ে গেছে। এখন সেদিন রাতে আমি যথারীতি এই সাজগোজ করে প্রায় রাত 9টার সময় আমার বন্ধুবান্ধবের সাথে বেরিয়ে পড়ি। আমরা সারা রাত প্রচুর মজা করি, প্রচুর জায়গা ঘুরি, প্রচুর জিনিস খাই। মানে একদম যেটা বলে না যে বন্ধুরা এক জায়গায় থাকলে, সব বন্ধুরা এক জায়গায় থাকলে ছোট দিনও অনেকটা সুখী হয়ে যায়। এবং সারা রাত এমনভাবে মজা করার পরে আমরা সকালবেলা যে যার মতো বাড়ি চলে যাই। বাড়ি এসে আমার প্রচুর টায়ার্ড ফিল হয়। আমি ভাবি হয়তো সারা রাত ঘুরেছি, এত মজা করেছি, যার জন্যেই হয়তো আমার শরীরটা ক্লান্ত। বাট তখন আমার জানা ছিল না যে এর কারণ কিছু অন্যই হবে। আমি আমার মতো যথারীতি ফ্রেশ ট্রেশ হয়ে নিজের মতো ঘরে ঘুমাতে চলে যাই। এখন আমি যখনই ঘুমানোর জন্য চোখ বন্ধ করি তার কিছুক্ষণ পরেই আমার ফিল হয় যেন আমার দমের কষ্ট হচ্ছে। লাইক মানে আমার এমন ফিল হচ্ছিল যেন কেউ যেন কিছু বড় অবজেক্ট আমার ঠিক বুকের উপরে রেখে দিচ্ছে, যার ফলে আমার নিঃশ্বাস নিতে প্রচুর কষ্ট হচ্ছে। আমি দাদা এই সময় প্রচণ্ড কষ্টে ছিলাম, আমি তোমাকে সেটা বলে বোঝাতে পারবো না। লাইক আমার মনে হচ্ছিল যে কেউ আমাকে দম আটকে মারানোর চেষ্টা করছে, এবং এর ফলে সেই সময়ই আমার ঘুম ভেঙে যায়। এখন আমি ভাবি যে হয়তো ঘরের দরজা জানলাগুলো বন্ধ আছে, যার ফলেই এমন হচ্ছে। যার ফলে আমি উঠে দরজা জানলাগুলো সব কটা খুলে দিই, বাট তারপরেও আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। এবং অনেকক্ষণ এইভাবে থাকার ফলে আমি শেষমেশ ভালো করে নিঃশ্বাস নিতে পারি, এবং যার পরে আমি সঙ্গে সঙ্গে গিয়ে 1 গ্লাস জল এক ঢোকে খেয়ে ফেলি, এবং তারপর আমার চোখ যায় দেওয়ালের ঘড়ির দিকে। আমি দেখি তখন
সন্ধ্যে 6টা বেজে গেছে। তার মানে আমি সকাল থেকে এতক্ষণ পর্যন্ত ঘুমাচ্ছিলাম। বাট কেন জানি না আমি এত ঘুমানোর পরও আমার শরীর আরও যেন টায়ার্ড লাগছিল, যেন আমার কিছু করতে মনেই হচ্ছিল না। আমি ভাবি এই দিনগুলো সেই সব দিনগুলোর মতো, লাইক তোমার একটা পার্টিকুলার দিন হয় না যে মাসে বা 6 মাসে একবার মনে হয় যে তোমার কিছুই করতে ইচ্ছা করে না, তোমার শুধু ঘুমাতে ইচ্ছা করে, মানে প্রচুর ল্যাট ফিল হয়, জাস্ট লাইক দ্যাট ডে। আমি এটার উপরে বেশি খেয়াল করি না, আমি বলি যে হ্যাঁ হতেই পারে, কি হয়েছে, এটা হয়তো সেই সব দিনের মতোই, তাই বাদ দিয়ে আজকে কিছু করি না, আবার ঘুমিয়ে পড়ি। বাট সুস্মিতা বলে যে দাদা এই দিনের পর থেকে টানা 10 দিন আমার সাথে সেম ঘটনাই ঘটে, লাইক সাফোকেশন ফিল হওয়া, দম আটকে যাওয়া, যেন মনে হওয়া কেউ যেন মারার চেষ্টা করছে। টানা 10 দিন আমার পুরো সেম ফিল হয়, এবং তারপরের দিন আমার সাথে যা হয় আমি দাদা জীবনেও সেটা আজ পর্যন্ত বিশ্বাস করতে পারিনি। এই 10 দিন এমনভাবে কাটানোর পর তার পরের দিন রাতে আমার বাবা মা আমাকে খাওয়ার জন্য ডাকে। বাট কেন জানি না আমার সেদিন খাওয়ার ইচ্ছা ছিল না, যেন গা মরে গেছিলো। তাই আমি আমার বাবা মাকে বলি যে তোমরা খেয়ে নাও, আমার খাবারটা বেড়ে তুমি ঢাকা দিয়ে দাও, আমার যখন ইচ্ছা হবে আমি খেয়ে নেব। তার বাবা মাও ভাবে যে হয়তো মেয়ে পড়ছে, তাই তাকে না ডিস্টার্ব করাই বেটার হবে, যার জন্য তারা খাবারটা ঢেকে দেয় এবং বলে দেয় যে যখন খাওয়ার ইচ্ছা হবে এখান থেকে খেয়ে নিবি। এটা বলে তারা খেয়ে দিয়ে যে যার মতো ঘুমিয়ে পড়ে। এখন রাত প্রায় 11:30 বেজে গেছে। এখন আমার একটু একটু খিদে পাচ্ছে, যার জন্য আমি বইটা বন্ধ করে এবার কিচেনে যাই। আমি কিচেনে গিয়ে যখন খাবারের ঢাকনাটা খুলি আমি দেখি আজকে আমার ফেভারিট চিকেন হয়েছে। চিকেন আমার আগাগোড়াই ফেভারিট, তাই আমি আমার ইচ্ছা মতো বেশি বেশি তরকারি, মানে বেশি বেশি চিকেন নিয়ে আর অল্প দুটো রুটি নিয়ে ঘরে চলে যাই। এখন আমি বিছানায় বসে খাবার থেকে রুটিটা ছিঁড়ে একটুখানি সবে গালে দিতেই যাব কি আমার ফিল হয় যেন আমার কাঁধে কেউ যেন টাচ করলো। আমার একটু অড লাগে, কারণ আমার ভালো করে মনে আছে যে আমার বাবা মা তো ঘরে ঘুমিয়ে পড়েছে, তাহলে আমার ঘরে কে আছে এখন? যার জন্য আমি হালতু করে চোখটা আড়াল করে সেই দিকে দেখি, এবং আমি দেখতে পাই সেখানে একটা বয়স্ক লোক, যার বয়স 60 থেকে 65 বছর হবে, সে সেখানে দাঁড়িয়ে আছে। আমি যখন তার হাইটের দিকে দেখি আমার মনে হয় না সে কোনো নর্মাল মানুষ, কারণ তার হাইট 7 থেকে 8 ফিট আমি যদি বলি ভুল হবে না। এবং সেই লোকটা আমার দিকে একটা অদ্ভুত, মানে কোনো একটা পশুর সামনে তুমি যদি খাবার রেখে দাও সেই মুহূর্তে সেই পশুর যে এক্সপ্রেশনটা হয় সেই এক্সপ্রেশনটাই সেই বয়স্ক লোকটার দিকে তাকিয়েছিল। বয়স্ক লোকটা আমাকে এক দৃষ্টিতে তাকিয়েই যাচ্ছিল। সেই বৃদ্ধ লোকের তীব্র দৃষ্টি দেখে আমি জোরে চিৎকার করে উঠি। সঙ্গে সঙ্গে আমার বাবা মা ছুটে আসে এবং আমাকে বলে যে মা তুই ঠিক আছিস তো, তোর কী হয়েছে, তুই এত জোরে চিল্লে উঠলি কেন? তখন আমি আমার বাবা মাকে কী বলবো আমি কিছু বুঝতে পারি না, কারণ আমি জানি যে আমি যদি আমার বাবা মাকে বলি যে এই ঘরে একটু আগেই একটা লোক ছিল, তারা জীবনে বিশ্বাস করবে না, কারণ তারা ডাক্তার। তারা আমাকে হয়তো কোনো একটা রোগের নাম বলে দেবে তুই হ্যালুসিনেশন করে দিস। যার জন্য আমি আমার বাবা মাকে বলি যে না না তেমন কিছু হয়নি, আমার হয়তো ভেবেছিলাম যে আমার পাশে কেউ আছে, বাট আই থিঙ্ক আমি ওটা একটা হ্যালুসিনেশন করেছি, তাই বেশি চিন্তা করো না, তুমি তোমাদের মতো ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো, আমিও ঠিক আছি এখন। এই বলে আমার বাবা মাকে আমি বাইরে বার করে দিই এবং আমি এদিকে শুধু চিন্তা করতে বসি যে অ্যাকচুয়ালি সেটা কি হ্যালুসিনেশন ছিল নাকি আমি সত্যিই কাউকে দেখেছিলাম। এদিকে চিন্তা করতে করতে আমার খাবারও বন্ধ হয়ে যায়, কারণ আমার খাওয়ার এবং পেট তখন সব মরে যায়।
মানে আমার খাওয়ার একদম ইচ্ছা ছিল না, যার জন্য আমি খাওয়ার প্লেটটা বিছানা থেকে তুলে আবার কিচেনে ঢাকা দিয়ে ঘরে এসে ঘুমিয়ে পড়ি। অ্যান্ড গাইজ, আমি যখন ঘুমিয়ে পড়ি ঠিক মাঝরাত্রি 3টে নাগাদ আমার ঘুম ভেঙে যায়। আমি শুনতে পাই কেউ যেন আমার রুমে ফিসফিস করে কিছু বলছে, এবং সেই আওয়াজটা আসছে সেই ডাইরেকশান থেকে যেই ডাইরেকশানে কিছুক্ষণ আগে সে বৃদ্ধ লোকটা বসেছিল। এবং এই সময়ই আমার ফিল হয় যে কেউ যেন তার কড়া হাত আমার থায়ের উপরে রেখেছে। এই সময় আমি প্রচুর আনকমফোর্টেবল ফিল করি, বাট আমি বুঝতে পারি না যে আমি কী করব বা এখন কে আছে এখানে যে আমার সাথে এমন করছে। মানে আমি তখন টোটালি কনফিউজ ছিলাম, এবং সেই সময়ই আমি পুরো ফিল হয় যে সেই হাত দুটো ধীরে ধীরে উপরের দিকে উঠছে। অ্যান্ড ইভেনচুয়ালি আমার পুরো লেজিট ফিল হয় যে কোনো এক ব্যক্তি ঠিক আমার উপরে বসে আছে। গাইস, এই সময় আমি প্রচুর সাফোকেট করি, কারণ একটা বয়স্ক মানুষ বা একটা ইয়ং লোক যখন তোমার উপরে বসবে তাহলে তোমার তখন কেমন ফিল হবে। অ্যান্ড গাইজ, আমি তখন চোখ শুধু চিপে বন্ধ করে শুধু ঠাকুরের নাম জপ করি, কারণ আমি বুঝতে পারছিলাম না যে আমি তো এইসব জিনিসে আগে করে বিশ্বাস করি না, তাহলে আমার সাথেই হচ্ছে কেন, এবং আমি যদি চোখ খুলি তাহলে আমি কী বা কাকে দেখতে চলেছি সেটা আমার জানা ছিল না। যার জন্য আমি চোখ চিপে রাখি, এবং কিছুক্ষণ পর আমি বুঝতে পারি যে সেই হাত দুটো এইবার আমার হাতে পুরো চেপে ধরেছে, লাইক একদম বেডের সাথে সাপটে দিয়েছে। এই সময় আমি চেল্লানোর চেষ্টা করি, আমি দম নেওয়ার চেষ্টা করি, বাট আমি তখন কিছুই করতে পারিনি। এই সময় আমি প্রচুর কষ্টে ছিলাম। দাদা, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না যে সেই ফিলটা কেমন হচ্ছিল। এবং ইভেনচুয়ালি এত কষ্টের পরে হুট করে আমি উঠে বসি এবং সব কিছু পুরো শান্ত হয়ে যায়। আমি শুধু নিজেকে এটা বলেই সান্ত্বনা দিই যে এটা হয়তো হ্যালুসিনেশন, জাস্ট একটা হ্যালুসিনেশন, কিছুই না। এই করে করে আমার সারা রাত এইভাবে না ঘুমিয়ে এমনভাবেই কেটে যায়। পরের দিন সকালবেলা আমি যখন ড্রেস করে এবং ফ্রেশ ট্রেশ হয়ে কলেজের জন্য বেরোই, এবং আমি যখন বাথরুমে যাই এবং বাথরুমের আয়নায় দেখি, তখন আমি যা দেখি আমি পুরো চমকে যাই। কারণ আগের দিন রাতে যেইগুলো আমার মনে হয়েছিল যেইগুলো হ্যালুসিনেশন, সেইগুলো হ্যালুসিনেশন না, সেইগুলো অ্যাকচুয়াল আমার সাথেই ঘটে। কারণ আমার গলায়, আমার হাতে কেউ চেপে ধরলে যেমন পুরো কালচিটে দাগ টাইপের পড়ে যায় না, ঠিক তেমন আমার গলা আর হাতে দাগ পড়ে গেছিলো। এবং আমি যখন বাইরে রান্নাঘরে যাই, আমি দেখি যে যে খাবারটা আমি রেখেছিলাম, যে যাকে আমি এখনও ছুঁইনি, একটুখানি জাস্ট মুখে দিয়েছি, সেই খাবারটা পুরো যেন কেউ কামড়ে কামড়ে খেয়ে তার টুকরো সাইডে ফেলে দিয়েছে। এইসব জিনিসগুলো একটা ডাইরেকশানের দিকেই দেখাচ্ছিল যে এখানে বা আমার ঘরে শুধু আমি একা ছিলাম না, আমার সাথেও কেউ ছিল। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম আমি বুঝতে পারি না যে আমি কী করবো। আমি কি আমার মাকে বলবো? বাট আমি তখন আবার বলি যে না, আমার মারা জীবনে বিশ্বাস করবে না, কারণ আমি যদি তাদেরকে বলি তারা বলবে যে না, তোর বেশি চাপের ফলে এরম হ্যালুসিনেশন হচ্ছে, তুই বেশি পড়াশোনা করছিস, বেশি রাত জাগছিস, তাই হয়তো তোর এসব হচ্ছে। যার জন্য আমি তাদের বলি না, এবং আমি কলেজে যাই। কলেজে গিয়ে আমি আমার বন্ধুদের সাথে এই ব্যাপারটা ডিসকাস করি। এমন ডিসকাস করার পর আমার একটা বান্ধবী, যার নাম হলো রেশমি, সে আমাকে বলে যে ভাই, তোর সাথে যেসব ঘটনাগুলো ঘটছে এগুলো নর্মাল না, এবং তুই যত যত এইগুলোকে অবহেলা করবি তত তত এগুলো তোকে চেপে ধরবে। সো আই থিঙ্ক তোকে তোর বাবা মাকে বলা উচিত। এবং আমি তাই করি। আমি সোজা বাড়ি যাই, বাড়ি গিয়ে আমার বাবা মাকে সব ঘটনা বলে দিই যে আমার সাথে কী কী হয়েছে, এবং যেটা এক্সপেক্ট করার, আমার বাবা মা বিশ্বাস করে না।
তারা আমাকে এটাই বলে, যেটা আমি তোমাকে একটু আগেই বললাম, যে মা তুই বেশি পড়াশোনা করে ফেলছিস, যার জন্য তোর হ্যালুসিনেশন বা তোর মেন্টাল প্রেশার বেশি পড়ে গেছে, যার জন্য তোর এসব হচ্ছে। তুই বেশি টেনশন নিস না, তুই এসব করিস না। আমিও ভাবি হয়তো এটা একটা হ্যালুসিনেশন, যার জন্যে আমি বেশি কথা বলি না। বাট সেদিন রাতে আবার মাঝরাতে আমার সাথে এই ঘটনাই, পুরো সেম ঘটনা আগের দিন যেমন হয়েছিল সেই ঘটনাটাই আমার সাথে ঘটে। অ্যান্ড আমি অ্যাট দিস পয়েন্ট অফ টাইম আমি শুধু বিছানায় বসে বসে কাঁদি যে কেন, আমিই কেন, আমার সাথেই কেন হচ্ছে এটা। পরের দিন আমি সকালবেলা আমি কলেজে যাই এবং রেশমি যে আমার বান্ধবী, তাকে আবার বলি, এবং সে এইবার আর সহ্য করতে পারে না। সে আমাকে সঙ্গে সঙ্গে নিয়ে যায় একটা মন্দিরে, যেখানে বলা হয় যে সেখানে একটা পুরোহিত আছে যে এইসব আত্মা বা এইসব যারা আছে সুপার ন্যাচারাল অ্যাক্টিভিটিস, তাদেরকে মুক্তির পথ দেখিয়ে দেয়। অ্যান্ড গাইজ, আমি যখন মন্দিরটা যাই, মন্দিরটা যথেষ্ট বড় মন্দির, মানে একটা ওয়েল রেপুটেটেড মন্দির যেটা আমরা বলি। আমি যখন সেখানে যাই, সেখানে পণ্ডিত আমাকে দেখেই পণ্ডিত আমাকে সঙ্গে সঙ্গে তার সামনে বসায় এবং তার মন্ত্র পড়া চালু করে। মন্ত্র পড়তে পড়তে কেন জানি না আমার হুট করে প্রচণ্ড ঘুম পায় এবং আমি সেখানেই ঘুমিয়ে পড়ি। আমার যখন জ্ঞান ফেরে তখন পণ্ডিত আমাকে বলে যে মা, আমাকে ক্ষমা করে দে মা, তোর শরীরে যে আছে সে কোনো সুপার ন্যাচারাল অ্যাক্টিভিটিস বা কোনো মামুলি আত্মা না, সে একটা হলো জিন, যার ভিতরে হাওয়াস, যে যৌন খিদে, সেটা প্রচণ্ড আছে। এবং এই ধরনের এন্টিটিকে মা আমি হারাতে পারবো না। আমি তোকে রিকোয়েস্ট করব যে তুই আমার থেকে বড় কোনো একটা তান্ত্রিককে খোঁজ, সেই হয়তো তোকে বাঁচাতে পারবে, নাহলে তোর কি হবে সেটা আমিও তোকে বলতে পারবো না। পণ্ডিত তাকে বলে যে মা, তোর এই জিনটাকে ছাড়ানোর জন্যে কমসে কম 3 দিন তোকে একটানা সেই তান্ত্রিকের কাছে যেতে হবে। তাই আমি বলবো যে তুই তোর বাবার কাছে পারমিশন নিয়ে আয়, বাড়ি থেকে পারমিশন নিয়ে আয়, যাতে সবাই রাজি হয়ে তারপর তোরা এখানে আসতে পারিস। অ্যান্ড ভাই, আমি যখন আমার বাবা মার কাছে গিয়ে সব কিছু বলি, তখন আমার বাবা মা রাজি হয় না। আমার বাবা মা তখন আমাকে বলে যে তুই মেন্টালি পাগল হয়ে গেছিস, লিটারালি এটাই বলে। এই সময় আমি প্রচণ্ড রাগ হয়, আমি চিল্লে চিল্লে বলি যে তোমার মেয়ে এখন বিপদে আছে, তুমি তাকে এইভাবে বলছো। বাট আমার বাবা মা তাও রাজি হয় না, এবং শেষমেশ আমার বাবা মা কী করে জানো? আমার বাবা বলে যে তোর কিছু একটা মেন্টালি প্রবলেম আছে, তাই আমার একটা বন্ধু সাইকোলজিস্ট আছে, তুই তার কাছে যা। গাইস, এই সময় আমি কাঁদতে কাঁদতে ঘরে চলে যাই। বাট যেহেতু আমার বয়স তখন কম, তাই আমি আমার বাবা মাকে অবাধ্য করতে পারি না। এরপর থেকে টানা প্রতিদিনই আমি সাইকোলজিস্টের কাছে যাই এবং তিনি ওষুধ দেয়, বাট কিছুই কাজ হয় না। অ্যান্ড গাইস, আজ পর্যন্ত টিল দিস ডে, আজও প্রতিদিন আমার সাথে এই ঘটনাটা ঘটে। বাট আমি জানি না আমি কদিন বাঁচবো, বাট আমি একটাই অনুরোধ করব যে তোমাদের মধ্যে যারা শুনছো এই গল্পটা, তাদের মধ্যে যদি কেউ বাবা মা থাকো, প্লিজ তোমার যদি ছেলে মেয়ে এত জোর করে কোনো কথা একবার বলে, প্লিজ তাদের কথা শোনো, হয়তো তারাও কিছুর মধ্যে থেকেই যাচ্ছে। সো দাদা, থ্যাংক ইউ আমার গল্পটা বলার জন্য। সো গাইজ, আই হোপ তোমাদের গল্পটা ভালো লেগেছে। অ্যান্ড গাইজ, আমিও একই সেম কথাই বলবো যে তোমরা যদি বাবা মা হও, প্লিজ তোমাদের ছেলেদের কথা বিশ্বাস না করলেও, যত মিথ্যা কথা বলুক ছেলে বলে, তাও একবার তাদের কথা শোনা উচিত। সো আই হোপ স্টোরিটা তোমাদের ভালো লেগেছে। যদি লেগে থাকে একটা লাইক করেই দিও। সো আজকের জন্য এতটাই, টাটা, বাই বাই।